বিডিআর কার্ডেস, এটা পুরো আর্মিকে স্তব্ধ করে দেওয়ার জন্য করা হয়েছিল। এই ষড়যন্ত্রটা আমিও কিন্তু এখানে থাকার কথা ছিল। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার বদলি আদেশ বাতিল করিয়েছে কোনো উসিলায়, আমার জায়গায় অন্য একজনের পোস্টিং হয়েছে, নাহলে আমি ওই কার্নেজের একজন অংশ হতাম। এটা দিয়ে স্তব্ধ করে, হ্যাঁ আমি একজন হতাম। কার্নেজটা স্তব্ধ করে দিয়েছে, আর্মি অফিসারদের সাহস হারিয়ে ফেলেছে তারা আর সাহস নিয়ে কথা বলতে যাতে না পারে, কেননা যেই বলতো তাকেই ধরে ফেলতো। আমিও তার একজন, আমি সত্য বলতাম। আমাকে গুম করতে পারেনি, কিন্তু আমাকে সামাজিকভাবে হেয় করেছে, আমাকে চাকরিচ্যুত করেছে, ফোর্স রিটায়ারমেন্ট করেছে, যেটা কোনো সভ্য জাতিতে করা হয় না। আপনার আত্মজীবন সম্পর্কে আমাদের দর্শকদের জানাবেন। আপনার চাকরি, অবসর, এখন তো অবসরে আছেন, এবং রাজনীতি। আলহামদুলিল্লাহ, দেখেন এই নতুন একটা পরিবেশে আমরা দ্বিতীয় ঈদ করছি। জুলাই পরে আমরা দ্বিতীয় ঈদ করছি, তাই না? ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা আসছে সামনে। এটা একটা ভিন্ন মাত্রার ঈদ। আগেরটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, আর এখন করছে একটা নির্বাচিত সরকারের। তথাকথিত শব্দটা আমি বলতে চাই না, আর একটু পরে বলা যাবে আর কি। এটা একটা মানে মিশ্রিত একটা ভাবনা, ঈদটা আমরা কেমন করব। তো আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি গ্রামে জন্ম হয়েছে। গ্রাম মানে আমাদের এই ঢাকার অংশ কেরানীগঞ্জে তখন ছিল একেবারে অজপাড়াগা। সেই পাকিস্তান আমলে আপনার 60-এর দশকে আমার জন্ম, আলহামদুলিল্লাহ সেই পরিবারে। এবং আমরা ভাই বোনরা সেই সময় যেভাবে ঈদের আনন্দ করেছি, সেটা ছিল অন্য ধরনের। হ্যাঁ, এই সকালবেলা ভোরে উঠে নামাজ পড়ে মা উঠিয়ে দিতেন, যাও নামাজ পড়তে যাও। নামাজ পড়ে এইদিকে মা সেমাই টেমাই রান্না করে সব রেডি। আমরা গোসল করে পুকুরে, শীতের সময় এই শীতের মধ্যে গোসল করে বাসনা সাবান দিয়ে সে আমরা করতাম না আপনার এই গোসল টোসল করে তারপরে সুঘ্রাণ লাগিয়ে নামাজ পড়তে যেতাম। খুবই আনন্দের ছিল, সামাজিকতা ছিল, প্রত্যেকের ঘরে ঘরে যেতাম, আসতো, এত আনন্দ ছিল। সেই আনন্দটা হয়তো অর্থ ছিল না, সে ধরনের ব্যাপক প্রস্তুতি ছিল না, দামি জামা কাপড় পরতে পারতাম না, কেননা তখন মানুষের আয় ছিল একেবারেই কম। সেই মধ্যবিত্ত ঘরে আমরা সেই আনন্দটা বিশালভাবে করেছি, সামাজিকভাবে করেছি। এটা আমার খুব ভালো মনে পড়ে। আর বর্তমানের ঈদটা কিন্তু এটা হয়ে গেছে একটা শহুরে জীবনের মতো। গ্রামেও এক ঘরের সাথে আরেক ঘরে যাওয়ার রাস্তা নাই, ওই রাস্তা ঘুরে যেতে হবে। আগে তো গ্রামের একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হয়ে যাওয়া যেত। এখন প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদাভাবে গেট দিয়ে ঢুকতে হয়। সেই বন্ধন আর আমাদের মধ্যে নাই। শহুরে জীবনের ছোঁয়া লেগে গেছে সর্বত্র। সেই ঈদের আনন্দটা সেইভাবে আর আমরা উপভোগ করতে পারি না। তারপরে যাই হোক, যদি যে প্রশ্নটা করেছেন, আমি তো আসলে আর্মিতে এসেছিলাম জিয়াউর রহমানকে দেখে। জিয়াউর রহমানের সেই মানে আউটফিট দেখে, যে এত ধরনের, এত সৎ, নির্ভীক, দুঃসাহসী একটা ব্যক্তিত্ব, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উই রিভোল্ট বলেছেন, এগুলো তো উদ্বোধে আমি তখন ঢাকা কলেজে পড়ি। আমি মনে হচ্ছিল যে আমি ঢাকা কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাব। আর আমার ঢাকা কলেজ ছিল তখন শ্রেষ্ঠ কলেজ। তো আমার বন্ধুরা ধাক্কা দিয়ে ওই সেনাবাহিনীতে ভর্তির সময় আমাকে ঠেলে দিল। আল্লাহর রহমতে কপালে ছিল, সেনাবাহিনীতে আমি জয়েন করেছি। সেনাবাহিনীতে তো খুব ভালোভাবেই নিজে সিনসিয়ারলি চাকরি করেছি। কোনো দিন কোনো ফাঁকি দেইনি, আমি কোনো ফাঁকি দিইনি। আমার দায়িত্ব যেটা ছিল, যেখানে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সর্বোচ্চ ইমানদারির সাথে, সিনসিয়ারিটির সাথে আমি পালন করেছি। কেউ বলতে পারবে না যে কর্নেল হক লোকটি কোনো জায়গায় ফাঁকি দিয়েছে। এই উদাহরণ একটাও দেখাতে পারবে না কেউ। দেশে বলেন, বিদেশে বলেন। বিদেশে তো আরো বেশি করেছি, দেশের সুনাম অর্জন করার জন্য। আলহামদুলিল্লাহ এইভাবেই কাজ চলছিল। এবং আমার সিনিয়ররা আমাকে খুব ভালোবাসতেন, জুনিয়ররা ভালোবাসতেন। আমার সৈনিকেরা ব্যাপক, এখন পর্যন্ত তারা সেটা ধরে রেখেছে। এটা একটা বিশাল আনন্দ, রেজিমেন্টেশন বলা হয়। এবং সব সেনাপ্রধানরা আমাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। আমার আউটস্পোকেন কথা বলার জন্য আমি সত্যটা বলতাম। বিভিন্ন স্টাডি পিরিয়ড বলেন, বিভিন্ন সভা সেমিনারে আমি স্পষ্টভাবে আমাদের দেশের স্বার্থ নিয়ে আমি কথা বলতাম, বহিঃশক্তির শত্রুতা নিয়ে কথা বলতাম। এই জন্য
অনেকে আমাকে ভালোবাসতেন। সে আঙ্গিকে যখন আবার হাসিনা সরকার, ইভেন শেখ হাসিনার মুখের উপরে কিন্তু কথা বলে আমি অনেক অধিকার আদায় করেছি, সেই ইতিহাসও আছে। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় এসে পুরো উল্টো পাল্টে দিল। 111 এসে, যদিও 111-এর উদ্দেশ্যটা খুব ভালো ছিল, সেটা সফল করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা করতে পারেনি। পরবর্তীতে এই জিঘাংসার সরকার আবির্ভূত হলো। আমার মতো অসংখ্য অফিসারকে তারা, প্রথমত বিডিআর হত্যাকাণ্ডটা একটা চরম আঘাত, বিডিআর কার্ডেস, এটা পুরো আর্মিকে স্তব্ধ করে দেওয়ার জন্য করা হয়েছিল। এই ষড়যন্ত্রটা আমিও কিন্তু এখানে থাকার কথা ছিল। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার বদলি আদেশ বাতিল করিয়েছে কোনো উসিলায়, আমার জায়গায় অন্য একজনের পোস্টিং হয়েছে, নাহলে আমি ওই কার্নেজের একজন অংশ হতাম। এটা যে স্তব্ধ করে, হ্যাঁ আমি একজন হতাম। কার্নেজটা স্তব্ধ করে দিয়েছে, আর্মি অফিসারদের সাহস হারিয়ে ফেলেছে। তারা আর সাহস নিয়ে কথা বলতে যাতে না পারে, কেননা যেই বলতো তাকেই ধরে ফেলতো। আমিও তার একজন, আমি সত্য বলতাম। আমাকে গুম করতে পারেনি, কিন্তু আমাকে সামাজিকভাবে হেয় করেছে, আমাকে চাকরিচ্যুত করেছে, ফোর্স রিটায়ারমেন্ট করেছে, যেটা কোনো সভ্য জাতিতে করা হয় না। সেইভাবে চাকরি চলে গেল, হাসিনা খেয়ে ফেললো। তারপরে তো আন্দোলন শুরু করেছি, ছিলাম আন্দোলনে, করলাম, দেখলেন আপনারা 16 বছর আন্দোলনে একনিষ্ঠভাবে পার্টিসিপেট করেছি, মিডিয়া জগতে ভূমিকা রেখেছি, এবং সে আন্দোলন এখনো করে যাচ্ছি সত্যের পথে। কেননা মিথ্যার সাথে সত্যের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত চলবে। রাজনীতিতে আসলাম একটা দুঃসময়ে, যখন ধরেন হাসিনা সমানে জামাতকে তো শেষ করে দিল। জামাতের কোনো অফিস নাই, সর্বত্র বন্ধ পৃথিবীতে, তাদের কোনো অ্যাক্টিভিটিসও নাই, কেউ জানতো না জামাত বলে কি আছে, নিষিদ্ধ করেছে, সব কিছু করেছে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামাত এবং শিবির, তাদের অসংখ্য লোককে গুম করেছে অবিশ্বাস্যভাবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক,
উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মমিনিন মানিক, তিনি অন্যতম। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।